ধন্যবাদ। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেমন তিনি কিছু প্রশ্নের জবাব দিয়েছেন, সম্ভবত তার চেয়ে বেশি প্রশ্নের জবাব দেশবাসী পাননি। এখন মানুষের মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো মানে প্রধানমন্ত্রী যতটা সহজভাবে, যতটা সরলভাবে বলেছেন, প্রশ্নগুলো অতটা সরল নয়। মানুষের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, আপনি যেটা বললেন চাওয়া পাওয়ার হিসেব আছে যে আমরা কি পাব। অবশ্যই প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের যেখানে স্বার্থ, বাংলাদেশের যেখানে বঞ্চনা, সেই প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর মীমাংসা কিন্তু মানুষের দাবি ছিল, চাওয়া ছিল। প্রথমত হচ্ছে তিস্তা পানি বন্টন। তিস্তার পানি বন্টন দীর্ঘদিন ধরে আলোচনা, এবং 2015 সালে তো প্রায় চুক্তি হতেও হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে। একই সঙ্গে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রখ্যাত বাম নেতা জ্যোতি বসুকে। 1996 সালে যে চুক্তি হয়েছে গঙ্গার পানি বন্টন চুক্তি, এবং 30 বছর মেয়াদি, 30 বছর শেষ হতে যাচ্ছে আগামী 2 বছরে, তার অন্যতম অগ্রণী ভূমিকা ছিল জ্যোতি বসুর। বলা যায় তিনি কেন্দ্রকে একটা প্রভাবিত করেছেন সিদ্ধান্ত গ্রহণে। তখন দেবগৌড়া ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, পরবর্তীকালে আই.কে. গুজরাল আসলেন। এক ধরনের মানে এই যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি সমতাল না থাকে, চিন্তাভাবনার যদি সমান দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে যে সমস্যা হয় সেটি এখন হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি আদৌ রাজ্যের উপর কেন্দ্র নির্ভরশীল ভারতের সংবিধান অনুযায়ী? না, ভারতের সংবিধানে অনেকগুলো আছে যে ভূমি, জল, নদী মানে প্রাকৃতিক সম্পদ এটি রাজ্যের এখতিয়ারভুক্ত। সুতরাং তার এটি কিন্তু আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে তো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে রাজ্যকে তার রাজি করাতে হবে, করিয়ে নিতে হবে। যে কারণে দেখুন 1974 সালে স্থল সীমান্ত চুক্তি হয়, এবং আমাদের পার্লামেন্ট কিন্তু তখনই এটি অনুমোদন করে, বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর যে চুক্তি। ভারত সেটি অনুমোদন করতে সময় নিয়েছে 40 বছর, এবং সেটা কিন্তু ওই ফরওয়ার্ড ব্লকের কোনো একজন এমপি এবং তা পরবর্তীকালে আরও অনেক মানে পশ্চিমবঙ্গের তাদের আপত্তির কারণেই তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে এটা আমাদের দেখার বিষয় নয়। প্রধানমন্ত্রী বলেছেন যে হ্যাঁ এটা অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই অভ্যন্তরীণ বিষয়ের জিম্মি না হয় বাংলাদেশ। তিস্তা নিয়ে যে দুটি প্রস্তাব আসছে, প্রধানমন্ত্রী ভালো বলেছেন যে এই দুটি প্রস্তাব আমরা বিবেচনা করে মানে আমরা বিবেচনা করব, আর যেটি ভালো সেটি আমরা নেব। যেহেতু তিস্তার সঙ্গে ভারত সরাসরি জড়িত, সুতরাং কোনটা মানে সুবিধাজনক হবে বা ভারতের বিরোধিতা ছাড়া সেখানে প্রকল্প নেওয়া সম্ভব হবে কিনা এই প্রশ্ন আছে। আমরা ধরে নিলাম ভারতের প্রস্তাবই অধিক সুবিধাজনক বা অধিক বাস্তবসম্মত, কিন্তু এ ধরনের চুক্তি হতে অনেক সময় লাগবে। এই রেল ট্রানজিটের প্রসঙ্গে আচ্ছা, আমি বলছি যে অনেক সময় লাগবে। এখন ধরেন এটা 5 বছর সময় লাগলো, তাহলে 5 বছরে আমরা কি পানি থেকে বঞ্চিত হব, যেটা আমরা এত বছর বঞ্চিত হয়ে আসছি? আবার গঙ্গার পানি বন্টন আর চুক্তিটা সামনে আসবে, যে সেটা নবায়ন হবে কিনা। রেল ট্রানজিটের যে কথাটা বললেন, এখন এখানে আমরা কি পাবো এইটা প্রশ্ন। অনেকে প্রতিরক্ষার কথা বলছেন, নিরাপত্তার কথা বলছেন। এখন ভারত বা চীনের মধ্যে যুদ্ধ, এটা দূরবর্তী চিন্তা অনেকে করেন যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ লাগলে তখন এখান থেকে সামরিক সরঞ্জাম বা সেনাবাহিনী সেনা সদস্যরা বাংলাদেশের উপর দিয়ে যাবে, এবং তখন চীন তো বাংলাদেশকে কি বলে নিরপেক্ষ অবস্থান বাংলাদেশ ধরে রাখতে পারবে না, এই প্রশ্ন আছে। কিন্তু এই প্রশ্নের বাইরেও যেটি আছে যে ট্রান্সশিপমেন্টের যে বিধান বা রীতি, সেখানে কিন্তু বাংলাদেশ তার লোকবল, তার পরিবহন
এর একটা মাসুল পেত। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে যখন ট্রেনটা আসবে তখন বাংলাদেশের চালকই সে ট্রেন চালাবেন, আর বাংলাদেশের বাংলাদেশের ইঞ্জিনও সেটা ব্যবহার হতো। ইঞ্জিন এবং বগিগুলো এবার ইঞ্জিন বাংলাদেশের থাকবে। তো এখানে দৃশ্যত তো আমরা দেখি যে ভারতের সুবিধাটাই বেশি। এখন এখানে এরকম আরেকটা যদি প্রশ্ন হয়, তোলা হচ্ছে যে- আমরা বিপরীতে যদি এটা পেতাম যে হ্যাঁ, বাংলাদেশের ট্রেন নেপাল পর্যন্ত যেতে পারবে, কিংবা ভুটান ভুটান পর্যন্ত যেতে পারবে, তাহলে এটা সমান্তরাল হতো, অর্থাৎ একটা সমতা হতো। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ ধরে নিতে হবে যে আমরা সুবিধাটা পাচ্ছি না, ভারত পাচ্ছে। আমি নিরাপত্তার বিষয়টা যদি এখানে বাদও দেই, আরেকটা বিষয়ে উঠে আসছে, সেটা হচ্ছে গিয়ে এখানে ইতোমধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রেল চলাচল, যে ট্র্যাকগুলোর কথা বলা হচ্ছে, সেখানে একটি লাইনে অন্তত 14টি অতিরিক্ত ট্রেন চলাচল করছে। সেখানে বাড়তি ভারতীয় ট্রেনের বোঝা আসলে নিতে পারবে কিনা বাংলাদেশ রেলওয়ে? না, সেই প্রশ্ন তো আছেই। আমাদের ট্রেন যে খুব কি বলে টেকসই তা তো বলা যায় না, কারণ প্রায় আমরা দুর্ঘটনা পড়তে দেখি। আমরা ধরে নিলাম যে ভারতীয় সহায়তায় হোক বা নিজস্ব সক্ষমতায় হোক, আমরা এই ট্রেন লাইনকে আরও টেকসই করলাম, আরও উপযুক্ত করলাম, তারপর ভারতীয় গেল। কিন্তু এই যে ভারতীয় ট্রেন যাবে, তার তো একটা পরিবেশগত একটা ব্যয় আছে, একটা ক্ষতির বিষয় আছে। সেখানে বাংলাদেশ সেটা কীভাবে পূরণ করবে? আর দ্বিতীয় হচ্ছে যে যদি ভুটান এবং নেপালের সাথে এরকম একই সুবিধা বাংলাদেশ পায়ও, সেখানে আমাদের ট্রেনের চলাচল বা ট্রেনের যে সংখ্যা আর ভারতের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে ট্রেন যাতায়াতের সংখ্যা অনেক আকাশ পাতাল তুলনীয় হবে পার্থক্য কিনা হবে। সেটাও আসলে। সুতরাং সেক্ষেত্রেও অর্থনৈতিকভাবে আমরা লাভবান হচ্ছি না, জি। ভারত লাভবান হচ্ছে। কিন্তু এর বিপরীতে ভারতের পক্ষ থেকে আমরা কি পাবো, এই প্রশ্নটি জনমনে আছে। জি। প্রধানমন্ত্রীর কাছে সে তার উত্তর নিশ্চয়ই। পেয়েছে বলে মনে হয় না।